Hello, welcome all to our channel Allied Health Educare. আজকে আমি একটা সম্পূর্ণ ভিন্ন টপিক নিয়ে ডিসকাস করব, যেই টপিকটার নাম হচ্ছে রেনাল ফাংশন টেস্ট। স্পেসিফিক্যালি এই যে টেস্টটা আমরা করে থাকি, রেনাল ফাংশন টেস্ট অর্থাৎ কিডনি ফাংশন টেস্ট, যেটাকে আমরা অপরপক্ষে বলতে পারি, এই টেস্টের মধ্যে অনেক কিছু প্যারামিটার রয়েছে। ইউরিয়া, বার্ন, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। তাহলে এই একটা ব্যাপারে আমরা খুব কনফিউজড হয়ে পড়ি যে কোনটাকে আমরা সব থেকে স্পেসিফিক এবং সেন্সিটিভ প্যারামিটার হিসেবে ধরবো। আমরা ক্রিয়েটিনিনকে ধরবো স্পেসিফিক, না ইউরিয়াকে ধরবো স্পেসিফিক, ইউরিক অ্যাসিডকে স্পেসিফিক ধরবো, না গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটকে স্পেসিফিক ধরবো। তাহলে এটা নিয়ে আজকে আমাদের ডিসকাস করব আমরা। টোটাল 20 মিনিটের মধ্যে আমি পুরো টপিকটাকে ডিসকাস করার চেষ্টা করব। সবাই ভালো করে শুনতে থাকো। তো ইউরিয়া আমরা প্রথমে দেখিনি যে তিনটে প্যারামিটারের কথা আমি প্রথমে বলবো। একটা হচ্ছে ইউরিয়া প্যারামিটার, একটি ক্রিয়েটিনিন প্যারামিটার, একটি হচ্ছে ইউরিক অ্যাসিড প্যারামিটার। তো ইউরিয়া প্যারামিটার যদি আমরা দেখি, আমরা প্রথমে দেখে নিই যে ইউরিয়ার মেটাবলিজম। ইউরিয়ার যে মেটাবলিজম সেটা কোথায় হয়? ইউরিয়ার যে মেটাবলিজম সেটা হয় বেসিক্যালি হয় আমাদের মাসল, আমাদের ডিফারেন্ট টাইপ অফ টিস্যু। এই টিস্যুও কিন্তু অ্যাকচুয়ালি ইউরিয়ার মেটাবলিজমের ইনভলভ থাকে, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট অর্গান যেটা আমাদের ইউরিয়া ফর্মেশন বা ইউরিয়া জেনারেশনের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে লিভার। কারণ লিভারই আমরা জানি যে ইউরিয়া সিনথেসিসটা অ্যামোনিয়া থেকে ইউরিয়া সাইকেলের মাধ্যমে লিভারে হয়ে থাকে। অর্থাৎ আমরা একটা জিনিস এখানে কনফার্ম হতে পারছি যে লিভারের মধ্যে কিন্তু ইউরিয়া জেনারেট হচ্ছে। আমরা সবাই জানি যে প্রোটিন যখন ডিগ্রেড করে মেটাবলিজমের ফলে প্রোটিনের মধ্যে অ্যামোনিয়া থাকে। সেই অ্যামোনিয়া ইজ হার্মফুল টু আওয়ার বডি। সুতরাং এই যে অ্যামোনিয়া, এই অ্যামোনিয়াটাকে ডিটক্সিফাই করতে হবে। সুতরাং কি হয়, এই অ্যামোনিয়া অ্যাজ এ গ্লুটামেট আমাদের লিভারে এন্টার করে, এবং এই গ্লুটামেট থেকে অ্যামোনিয়াটা বেরিয়ে যায়, এবং এই অ্যামোনিয়াটা যখন ইউরিয়া সাইকেলে এন্টার করে তখন কিছু স্টেপস রয়েছে, সেই স্টেপস এর মাধ্যমে ইউরিয়া জেনারেট হয়। এবার আমরা দেখে নিই যে এই যে আমাদের ইউরিয়া প্রোডাকশন, এই ইউরিয়া প্রোডাকশন কিসের কিসের উপর ডিপেন্ড করে। ইউরিয়া প্রোডাকশন অ্যাকচুয়ালি প্রোটিন মেটাবলিজমের ফলে একটা বাই প্রোডাক্ট বা একটা এক্সক্রিটারি প্রোডাক্ট। তো যেগুলো হাই প্রোটিন ডায়েট যদি কেউ কনজিউম করে, তাহলে তার ইউরিয়া কিন্তু বাড়বে। ইউরিয়ার যে নর্মাল লেভেল, সেই নর্মাল লেভেল বাড়বে। নর্মাল লেভেল নিয়ে আমরা পরে ডিসকাস করছি। তাহলে এটা গেল 1 নম্বর ফ্যাক্টর, যেটা আমাদের ব্লাডের ইউরিয়া লেভেলকে অ্যাফেক্ট করতে পারে। সেকেন্ডলি হচ্ছে লিভার। লিভার কিন্তু এখানে ইউরিয়া জেনারেট করছে বা ফর্মেশন করছে, ফলে ইউরিয়া লিভারের মধ্যে তৈরি হচ্ছে। তাহলে কোনো কারণে লিভার ডিসফাংশন যদি হয়, আমরা দেখেছি যে লিভার ডিসফাংশন যদি হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু ইউরিয়া সঠিক মাত্রায় তৈরি হতে পারে না, এবং আমাদের আমাদের বডিতে অ্যামোনিয়ার পরিমাণ বাড়তে থাকে, যেটাকে বলা হয় হাইপার অ্যামোনিমিয়া। তাহলে এটা হলো ইউরিয়া। এবার যদি আমি দেখি ক্রিয়েটিনিন, এই যে ক্রিয়েটিনিন এটাও একটা এক্সক্রিটারি প্রোডাক্ট। এই ক্রিয়েটিনিনের মেটাবলিজম দিয়ে আমরা যদি একটুখানি এখানে আলোকপাত করি, আমরা দেখতে পাবো যে দুটি অ্যামাইনো অ্যাসিড রয়েছে, একটি হচ্ছে আর্জিনিন এবং একটি হচ্ছে গ্লাইসিন। এই দুটি অ্যামাইনো অ্যাসিডের মেটাবলিজমের ফলে আলটিমেটলি ইউরিয়া তৈরি হয়। তো এখানে যে যে অর্গানগুলো ইনভলভ, অর্থাৎ ক্রিয়েটিনিন মেটাবলিজমের ক্ষেত্রে যে যে অর্গানগুলো ইনভলভ, সেই অর্গানগুলির মধ্যে অবশ্যই রয়েছে আমাদের কিডনি, আমাদের লিভার, এবং অবশ্যই আমাদের মাসেল। এখানে মনে রাখতে হবে যে আমরা যেমন ইউরিয়াতে দেখলাম যে ইউরিয়া প্রোডাকশনের জন্য লিভার হচ্ছে একটা মোস্ট এসেন্সিয়াল অর্গান, যেখানে ইউরিয়াটা প্রোডাকশন হচ্ছে। ঠিক তেমনি ভাবে ক্রিয়েটিনিনের ক্ষেত্রে মাসেল এর মধ্যে কিন্তু ক্রিয়েটিনিন তৈরি হচ্ছে। ক্রিয়েটিনিন ফসফেট যেটা, এই ক্রিয়েটিনিন ফসফেট এটা কিন্তু ডিগ্রেড করছে, এবং ক্রিয়েটিনিন ফসফেট ডিগ্রেড হওয়ার পর বা ফসফোক্রিয়েটিনিন ডিগ্রেড হওয়ার পর এখানে আমাদের আলটিমেটলি তৈরি হচ্ছে ক্রিয়েটিনিন। এই creatinine being a excretory substances, it should be excreted out through our urine via kidney. তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই ক্রিয়েটিনিন মেটাবলিজমের জন্য মাসেল একটা খুব গুরুত্বপূর্ণ রোল প্লে করে। ফসফোক্রিয়েটিনিন ভেঙে অ্যাকচুয়ালি এখানে তৈরি হয় ক্রিয়েটিনিন। তাহলে এখানে মাসেলের একটা খুব ইম্পর্টেন্ট রোল রয়েছে।
এবার এই যে ক্রিয়েটিনিন ফর্মেশন, এটা কিন্তু কোনো ডায়েটের উপর ডিপেন্ড করে না। আমরা ইতিমধ্যেই দেখেছি, একটু আগেই আমরা দেখেছি যে ইউরিয়া ফর্মেশন কিন্তু প্রোটিন ডায়েটের উপর ডিপেন্ড করে। অর্থাৎ কারুর যদি প্রোটিন ইনটেক বেশি হয়, তার কিন্তু ইউরিয়া প্রোডাকশনও বেশি হবে। তার মানে আমরা এখানে একটা জিনিস বলতে পারি, আমরা অ্যাকচুয়ালি ইউরিয়া এবং ক্রিয়েটিনিনকে অ্যাজ এ রেনাল মার্কার হিসেবে ইউজ করি। তো ইউরিয়া যদি কোনো কারণে ডায়েটের দ্বারা এফেক্টেড হয়, তাহলে সেটা কিন্তু অ্যাকচুয়ালি আমাদের রেনাল ফাংশনকে রিফ্লেক্ট করছে না। অর্থাৎ কোনো এক পেশেন্টের যদি ইউরিয়া ভ্যালু বেশি পাওয়া যায়, তাহলে আমাদের এটা এটা আমরা বলতে পারি যে এই ইউরিয়া এলিভেটেড ভ্যালুটা কিডনি প্রবলেমের জন্য হতে পারে, আবার হাই প্রোটিন ইনটেকের জন্য হতে পারে। আবার এটাও আমরা দেখতে পারি যে যদি কোনো সিকেডি পেশেন্ট বা কিডনি পেশেন্টের যদি লিভার ডিসফাংশন হয়, সেখানেও কিন্তু ইউরিয়ার ভ্যালু এলিভেশন হবে না, বরং সেই পেশেন্টের ক্ষেত্রে হাইপার অ্যামোনিমিয়া দেখা যাবে। কিন্তু যদি আমরা ক্রিয়েটিনিনের কথা বলি, ক্রিয়েটিনিন কিন্তু ডু নট ডিপেন্ডস অন ক্রিয়েটিনিন ফর্মেশন বা এর এলিভেশন, ইট ডাজ নট ডিপেন্ড অন প্রোটিন ইনটেক। ক্রিয়েটিনিন একটা জিনিসের উপরে ডিপেন্ড করে, সেটা হচ্ছে মাসল মাস। মাসল মাস এর উপরই কিন্তু ডিপেন্ড করে। তাহলে অন অ্যান অ্যাভারেজ যদি আমরা দেখি যে মোটামুটি অ্যাজ এ পপুলেশন যদি আমি বেসিক্যালি বলি, তাহলে মাসেল মাস মোটামুটি সবাইকারই এক। যে সমস্ত পেশেন্টরা ম্যাসকুলার বডি রয়েছে বা ম্যাসকুলিন বডি রয়েছে, সেই সমস্ত পেশেন্টদের বা সেই সমস্ত ব্যক্তি বা পার্সনদের কিন্তু ক্রিয়েটিনিনের ভ্যালু বেশি হবে। এখানে যে ছবিটা দেখা যাচ্ছে, এখানে কিন্তু এই ব্যক্তির যেহেতু মাসকুলার বডি, যেহেতু মাসেল মাস বেশি, সেহেতু এই ব্যক্তির ক্রিয়েটিনিন কিন্তু বেশি হতে পারে। তো ক্রিয়েটিনিনের যে ভ্যালু, এটা কিন্তু কোনো রকম ডায়েটের দ্বারা এফেক্টেড হচ্ছে না, বা অন্য কোনো এক্সটার্নাল ফ্যাক্টর দ্বারা এফেক্টেড হচ্ছে না। কিন্তু একটা কথা এখানে ঠিক, যে এই ক্রিয়েটিনিনের ভ্যালু এটা কিন্তু মাসের উপরে ডিপেন্ড করছে। সুতরাং যার মাসেল মাস বেশি, তার ক্রিয়েটিনিনের ভ্যালু বেশি। সুতরাং এটাকেও কিন্তু আমরা একদম স্পেসিফিক রেনাল মার্কার হিসেবে কিন্তু ইনক্লুড করতে পারছি না। 3 নম্বর হচ্ছে ইউরিক অ্যাসিড। ইউরিক অ্যাসিড কিভাবে তৈরি হয়? না, আমরা যেমন দেখলাম যে ইউরিয়া যেমন প্রোটিন মেটাবলিজমের বাই প্রোডাক্ট, তেমনি ইউরিক অ্যাসিড হচ্ছে পিউরিন মেটাবলিজমের বাই প্রোডাক্ট। কিছু ডায়েট রয়েছে যেগুলোকে বলা হয় পিউরিন রিচ ডায়েট। সেই পিউরিন রিচ ডায়েটের মধ্যে পিউরিন যে মেটাবলিজম হচ্ছে, পিউরিন মেটাবলিজমের ফলে ইউরিক অ্যাসিড জেনারেট হয়। তাহলে কারোর যদি পিউরিন রিচ ডায়েট কেউ এক্সেসিভ ইনটেক করে, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ইউরিক অ্যাসিড বাড়বে। তাহলে ইউরিক অ্যাসিড বাড়তে পারে শুধুমাত্র যে কিডনি ফাংশন লসের জন্য তা নয়, ইউরিক অ্যাসিড কিন্তু বাড়তে পারে তাদের যদি পিউরিন রিচ ডায়েটের ইনটেক যদি এক্সেসিভ অ্যামাউন্টে হয়। এটা গেল ফার্স্ট। সেকেন্ড হচ্ছে জেনেটিক কজের জন্য কিন্তু ইউরিক অ্যাসিড আমাদের শরীরে বাড়তে পারে, এবং কিছু স্পেসিফিক মেডিসিন যেমন অ্যাসপিরিন, যেগুলি ব্যথার ওষুধ, সেগুলো কিন্তু আমাদের ইউরিক অ্যাসিডকে এলিভেট করতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই 3টি কথা যে বললাম আমি, ইউরিক অ্যাসিডের এলিভেশন, এই ইউরিক অ্যাসিডের এলিভেশন কিন্তু হচ্ছে কি কারণে? ডায়েটের জন্য হচ্ছে, জেনেটিক রিজনের জন্য হচ্ছে, অথবা মেডিসিনের জন্য হচ্ছে। তাহলে আমরা এখানেও একটা বুঝতে পারছি দেখে, যে শুধুমাত্র যে রেনাল ফাংশন লস হলেই যে ইউরিক অ্যাসিড বাড়বে তা নয়। ইউরিন রিচ ডায়েট, জেনেটিক রিজন এবং মেডিসিনের যে ব্যবহার, সেই জন্য কিন্তু ইউরিক অ্যাসিড আমাদের বডিতে বাড়তে পারে। তাহলে আমরা অ্যাজ এ মোস্ট স্পেসিফিক মার্কার আমরা কিন্তু ইউরিয়া, ক্রিয়েটিনিন বা ইউরিক অ্যাসিড কোনোটাকেই রাখতে পারছি না। তাহলে যদি আমরা এটাকে একটু কনক্লুড করি, তাহলে আমরা কি দেখতে পাবো? অ্যাজ এ রেনাল ফাংশন মার্কার আমরা ক্রিয়েটিনিনকে একদম উপরে রাখতে পারছি, তারপর হলো ইউরিয়া, তারপর হলো ইউরিক অ্যাসিড। অ্যাকচুয়ালি ইউরিক অ্যাসিড আমাদের ইউরিনের সঙ্গে অ্যাজ এ এক্সক্রিটরি প্রোডাক্ট খুবই কম পরিমাণে বেরোয়। ম্যাক্সিমাম যে আমাদের নাইট্রোজেনাস সাবস্টেন্সেস যেগুলো আমি বললাম, ম্যাক্সিমামটাই কিন্তু বেরোয় হচ্ছে ইউরিয়ার মাধ্যমে। ম্যাক্সিমাম যে নাইট্রোজেনাস সাবস্টেন্স, সেগুলোর এক্সক্রিশন কিন্তু ম্যাক্সিমামটাই হয় ইউরিয়ার মাধ্যমে। কিছুটা হয় ক্রিয়েটিনিনের মাধ্যমে, এবং খুব ছোট পরিমাণ, খুব মাইনট অ্যামাউন্ট হয় ইউরিক অ্যাসিডের মাধ্যমে। তো যদি
কোনো পেশেন্টের কিডনি প্রবলেম থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু তিনটেই বাড়তে পারে। কিন্তু যেটা আমি প্রিভিয়াসলি বললাম যে এগুলো যেহেতু বিভিন্ন রকম ডায়েট, লিভার, মেডিকেশন অনেক কিছু ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে সেই জন্য সেগুলোকে আমরা কিন্তু মোস্ট স্পেসিফিক মার্কার বলতে পারছি না। তাহলে আমরা আরেকটা টেস্ট এখানে করতে পারি, যেই টেস্টটাকে আমরা বলি গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। হোয়াট ইজ গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট? গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট কথাটার মানে হচ্ছে এটাকে আমরা প্রথমে একটি ইউনিট দিয়ে এক্সপ্রেস করতে পারি, ml পার মিনিট। তাহলে যদি আমি বলি কোন একটি পেশেন্টের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট 120 ml পার মিনিট, তার কথাটার মানে হচ্ছে প্রতি মিনিটে আমাদের কিডনি 120 ml ব্লাড থেকে ক্রিয়েটিনিনকে রিমুভ করতে সক্ষম হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যদি কোনো পেশেন্টের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট 120 ml পার মিনিট হয় তাহলে আমরা বলতে পারি আমাদের এই কিডনি আর ক্যাপাবল টু মেক 120 ml ব্লাড ফ্রি ফ্রম দ্য ক্রিয়েটিনিন। তো এটাকে বলা হয় জিএফআর। তো অনেক রিসার্চের পর দেখা গেছে যে জিএফআর বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট is the most specific for a renal damage marker as compared to ইউরিয়া, ক্রিয়েটিনিন এবং ইউরিক অ্যাসিড। আমরা এবার দেখব কেন আমরা রেনাল ক্লিয়ারেন্স টেস্ট বা গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট বা এটাকে অনেক সময় ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টও বলা হয়, এটাকে আমরা অ্যাজ এ স্পেসিফিক হিসেবে ধরছি। তো জিএফআর যে ব্যাপারটা, এটা কি বলছে না আমাদের কিডনি প্রতি মিনিটে কত ml ব্লাড থেকে ক্রিয়েটিনিনকে রিমুভ করতে পারছে বা ক্রিয়েটিনিনকে ফিল্টার করতে পারছে, সেটাই হচ্ছে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট। গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেটকে আমরা খুব একটি সহজ ফর্মুলার মাধ্যমে এক্সপ্রেস করতে পারি। যদিও ফর্মুলাটার এক্সপ্লেনেশন আজকের ক্লাসের আমাদের বিবেচ্য বিষয় নয়, তবুও আমি একবার বলে দিই যে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট মানে হচ্ছে এখানে ইউ মানে হচ্ছে কি কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্সেস ইন ইউরিন। এখানে আমরা এই যে সাবস্টেন্স কথাটা বলা রয়েছে, এই সাবস্টেন্স কে আমরা গ্লোমেরুলার ফিল্ট্রেশন যে টেস্ট আমরা করছি তার একটা মার্কার হিসেবে নিতে পারি। এখানে আমরা কোন সাবস্টেন্স কে অ্যাজ এ মার্কার হিসেবে ইউজ করতে পারি? এখানে আমরা ক্রিয়েটিনিনকে একটা সাবস্টেন্স হিসেবে ইউজ করতে পারি, যেটা আমরা জিএফআর ক্যালকুলেশনের ক্ষেত্রে ইউজ করতে পারি। তাহলে আমরা বলতে পারি যে ইউ মানে হচ্ছে হোয়াট ইজ ইউ মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ ক্রিয়েটিনিন ইন ইউরিন। হোয়াট অ্যাবাউট ভি? ভি মানে হচ্ছে ভলিউম অফ ইউরিন ইন এমএল। এখানে 24 আওয়ার ইউরিন কালেকশন করা হয়। রেনাল ফাংশন টেস্টের স্পেসিফিক মার্কার রেনাল ক্লিয়ারেন্স টেস্ট, সেইটা করতে গেলে আমাদের এখানে 24 আওয়ার ইউরিন কালেকশন করতে হয়। তাহলে এই ভি মানে হচ্ছে ভলিউম অফ ইউরিন ইন এমএল, মানে এটা অবশ্যই 24 আওয়ার ইউরিন হতে হবে, 24 আওয়ার ইউরিন। এবং এইটি একটি পাত্র, এই পাত্রের মধ্যে আমরা 5 লিটারের পাত্র জার থাকে সম্ভবত, তো এখানেই আমরা 24 ঘন্টার ইউরিনটা কালেকশন করে থাকি। আর পি মানে কি? পি মানে হচ্ছে কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স মানে আমরা এখানে ক্রিয়েটিনিনকে জিএফআর বার করার জন্য ইউটিলাইজ করছি। ফলে এখানে ব্লাডের যে ক্রিয়েটিনিন সেটাকে আমরা অ্যাজ এ কনসেন্ট্রেশন অফ সাবস্টেন্স ইন প্লাজমা ইউজ করছি। তাহলে এখানে আমরা ইউজ করছি ক্রিয়েটিন। তাহলে ইউরিনেরও ক্রিয়েটিনিন টেস্ট করতে হচ্ছে, আবার ব্লাডেরও ক্রিয়েটিনিন টেস্ট করতে হচ্ছে। তাহলে এইভাবে এই ক্যালকুলেশনের মাধ্যমে আমরা আলটিমেটলি আমাদের যে জিএফআর সেটাকে আমরা এখানে বার করতে পারছি। তো এখন একটি এক্সাম্পল দিলে আরো ব্যাপারটা ভালো হবে। তো আরেকটা ব্যাপার এখানে রয়েছে, এই যে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট নিয়ে এক্সপ্লেনেশন পরে হবে, এটা আমরা ডিটেলসে ক্লাস করব। তো আমরা জাস্ট প্রথমে দেখে নিই কেন আমরা এগুলোকে স্পেসিফিক বলছি। তো এখানে কারেক্টেড ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট বলে একটা ব্যাপার রয়েছে। এটা অ্যাকচুয়ালি যে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টটা আমরা করলাম বা জিএফআরটা করলাম, সেটা আমাদের বডি সারফেস অ্যাকর্ডিং কারেকশন করতে হয়। কারেকশন করতে গেলে আমাদের এই 1.73 ডিভাইডেড বাই বডি সারফেস এরিয়া, এটা মাল্টিপ্লাই করতে হয়। মাল্টিপ্লাই করলে আমরা যে ভ্যালুটা পাই সেই ভ্যালুটা হচ্ছে অ্যাকচুয়ালি কারেক্টেড ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট ভ্যালু বা কারেক্টেড জিএফআর ভ্যালু। তো এই যে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টের যে নর্মাল ভ্যালু, সেটা নর্মাল ভ্যালু জেনারেলি হয় 90 থেকে 120 ml পার মিনিট। অর্থাৎ যারা একদম নর্মাল পার্সন তাদের ক্ষেত্রে কিডনি প্রত্যেক মিনিটে 90 থেকে 120 ml ব্লাড থেকে
ক্রিয়েটিনিনকে রিমুভ করতে পারে। এটাই হচ্ছে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট বা জিএফআর এর নরমাল রেঞ্জ। তো এখানে আমরা কেন ক্রিয়েটিনিনকে ইউজ করছি, আমরা ইউরিয়াকে কেন ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টে ইনক্লুড করছি না, সেটা একটু দেখে নেওয়া যাক। দেখো এখানে কি হচ্ছে, ধরো এখানে যে ব্লাডটা নেফ্রনে ঢুকছে, ধরো সেই ব্লাডের মধ্যে আমি একটা হাইপোথেটিক্যালি ভেবে দাও যে এখানে টোটাল ব্লাডের মধ্যে 6টা মলিকুল ইউরিয়া রয়েছে, 6 মলিকুল ইউরিয়া এখানে প্রেজেন্ট রয়েছে। তাহলে এটা নেফ্রনের মধ্যে যে আমাদের আর্টারি রয়েছে, সেই আর্টারি দিয়ে এন্টার করলো, যেটাকে বলা হয় অ্যাফারেন্ট আর্টারিওল। এই অ্যাফারেন্ট আর্টারিওলের মধ্যে এন্টার করলে এবার কি হয়, এবার এখানে এটা রয়েছে গ্লোমেরুলাস, দিস ইজ কল্ড গ্লোমেরুলাস। এই গ্লোমেরুলাসের মধ্যে এই ইউরিয়া এন্টার করলো এবং এখান দিয়ে ফ্রিলি ফিল্টার হয়ে গেল, কারণ বিং ওয়াটার সলিউবল ইন ওয়াটার, the creatinine is excreted out with urine. এবার যখনই এরা রেনাল টিউবুলে এলো, এই ক্রিয়েটিনিনটা এখানে কত ইউনিট ক্রিয়েটিনিন দেখানো রয়েছে, 6 মলিকুলার ক্রিয়েটিনিন এখানে আমরা দেখানো, ইউরিয়া দেখানো রয়েছে। তো ইউরিয়া যখন টিউবুলের মধ্যে দিয়ে পাস করবে, তখন বলছে ইউরিয়া ইজ অ্যাবজর্ব বাই টিউবুল, কিছুটা পরিমাণ ইউরিয়া কিন্তু অ্যাবজর্ব হয়ে গেল। তাহলে 6টা ইউরিয়া এন্টার করলো কিডনির মধ্যে, এবং কিডনি থেকে আলটিমেটলি বেরোলো কটা, অ্যাবজর্ব হয়ে যাওয়ার পর আফটার বিং অ্যাবজর্ব অনলি 3 ইউরিয়া মলিকুল আর রিলিজড ইন ইউরিন। তাহলে কি হলো, তাহলে এখানে 6 মলিকুল ইউরিয়া ঢুকেছিল, ইউরিনের সঙ্গে বেরোলো কটা, ইউরিনের সঙ্গে বেরোলো হচ্ছে 3। তার মানে কি হলো, যদি আমরা ইউরিয়াকে ধরে আমরা যদি জিএফআর বের করি, তাহলে কিন্তু আমাদের যে জিএফআর সেটা কিন্তু কি হয়ে যাবে, আন্ডার এস্টিমেটেড হয়ে যাবে। আন্ডার এস্টিমেটেড কেন হবে, কারণ এখানে অলরেডি 3টে ইউরিয়া অ্যাবজর্ব হয়ে গেছে। এই যে অ্যাবজর্পশনটা, এটা নর্মাল জিনিস, এই অ্যাবজর্পশনটা হয় সামান্য পরিমাণ যে আমাদের রয়েছে, ইউরিয়া রয়েছে, সেই সামান্য পরিমাণে একটু ইউরিয়া কিন্তু অ্যাবজর্ব। সুতরাং 6টা মলিকুল অফ ইউরিয়া যখন ফিল্টার আউট হচ্ছে, তার মধ্যে কিন্তু আলটিমেটলি ইউরিনের সঙ্গে 3টে ইউরিয়া বেরোচ্ছে। সুতরাং সেই জন্য আমরা ইউরিয়াকে জিএফআর ক্যালকুলেশনের জন্য ইউজ করতে পারবো না। এবার দেখে নেওয়া যাক ক্রিয়েটিনিনের ক্ষেত্রে কি হচ্ছে। তো ক্রিয়েটিনিনে এখানে দেখছি, এখানেও দেখতে পাচ্ছি 6টা মলিকুল অফ ক্রিয়েটিনিন এখানে অ্যাপারেন্ট আরোডিলের মধ্যে গ্লোমেরুলাসে এন্টার করছে, এবং গ্লোমেরুলাসে এন্টার করার পর এই 6টা মলিকুল ক্রিয়েটিনিন মলিকুলই কিন্তু টিউবুলে প্রবেশ করছে। এবং এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, আমরা ইউরিয়ার ক্ষেত্রে দেখেছিলাম যে কিছুটা পরিমাণ ইউরিয়া অ্যাবজর্ব হয়ে যায়, কিন্তু এখানে ক্রিয়েটিনিনের ক্ষেত্রে কোনো ক্রিয়েটিনিন মলিকুল কিন্তু অ্যাবজর্ব হয় না। উল্টে কি হয়, ওখানে ক্রিয়েটিনিন সিক্রিট হয়, একটু পরিমাণ সামান্য পরিমাণ ক্রিয়েটিনিন সিক্রিট হয়। তাহলে কি হলো, তাহলে এখানে টোটাল ইউরিনের সঙ্গে 6টা তো ফিল্টার হলোই, 6টা ফিল্টার হলোই, তার সঙ্গে যেহেতু আরো দুটো ক্রিয়েটিনিন মলিকুল সিক্রিট হয়েছে ফ্রম দ্য টিউবিউল, ফলে এখানে টোটাল কটাই হলো, টোটাল ক্রিয়েটিনিন মলিকুল সিক্রিট হলো 8টা। তাহলে 6টা ঢুকলো ফিল্টার হওয়ার জন্য, 8টা বেরোলো। তাহলে কি হলো, এখানে আমাদের যে জিএফআর বা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট, এটা কিন্তু ওভার এস্টিমেটেড হয়ে গেল। এক্ষেত্রেও কিন্তু দেখতে পাচ্ছি যে ক্রিয়েটিনিন থেকে ধরে অ্যাকচুয়ালি সবকিছুরই ড্রব্যাকস রয়েছে। রেনাল ফাংশন টেস্টের যে ড্রব্যাকস গুলো, এই ড্রব্যাকস গুলোর মধ্যে কিন্তু কোনোটাই কিন্তু একদম স্পেসিফিক পিন পয়েন্ট তোমাকে বলে দিতে পারবে না যে তোমার এই প্যারামিটারটা একদম 100% অ্যাকিউরেট রেজাল্ট দিচ্ছে। তাহলে এখানেও আমরা দেখতে পাচ্ছি, যেহেতু ক্রিয়েটিন 6টা ঢুকলো এবং 8টা বেরোলো, তাহলে এখানে কি হলো, এখানে কিন্তু গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট এটা কিন্তু ওভার এস্টিমেটেড হয়ে গেল। সব থেকে ভালো হয় যদি আমরা এখানে ইউরিয়া ক্রিয়েটিনিন ছেড়ে দিয়ে ইনিউলিন, এই ইনুলিন যদি আমরা ইনজেক্ট করি, এটা ইন্ট্রাভিনাস ইনজেক্ট করতে হয়। এখানে একটা কথা খুব ভালো করে মনে রাখবে, ধরো এখানে আমরা 6টা ইনিউলিন মলিকুল ইনজেক্ট করলাম। এই 6টা ইনিউলিন মলিকুল ইনজেক্ট করলে এটা অ্যাপারেন্ট আর্টারিওলের মধ্যে দিয়ে ঢুকে এখানে কি হবে, এটা গ্লোমেরুলাসের মধ্যে ফিল্টার হবে, এবং এটা যখন টিউবুলে আসবে, দেখো টিউবুলের মধ্যে কিন্তু কি বলছে, ইনুলিন ইজ নাইদার রিঅ্যাবজর্বড অর সিক্রিটেড ইন টিউবুল। তাহলে ইনুলিন যেমন রিঅ্যাবজর্বও হয় না, আবার ইনুলিন কিন্তু সিক্রিটেড হয় না। অর্থাৎ 6টা ইনুলিন ঢুকলো এবং 6টা ইনুলিন বেরোলো। তাহলে কি হলো, আমরা বলতে পারি যে এখানে একদম 100% অ্যাকিউরেট রেজাল্ট কিন্তু আমরা পাচ্ছি। তাহলে 6টা ইনুলিন ঢুকেছে, যেহেতু ইনুলিন কোনোভাবেই সিক্রিটেড হচ্ছে না, কোনোভাবেই রিঅ্যাবজর্ব হচ্ছে না,
ফলে ইনিউলিনকে কিন্তু আমরা ইনিউলিনের যে প্যারামিটার, সেই প্যারামিটারকে কিন্তু আমরা জেফার টেস্ট করার জন্য ইউজ করতে পারি এবং এখানে কিন্তু কোনো রকম এরর হওয়ার সম্ভাবনা থাকবে না। অর্থাৎ একটা পেশেন্টের গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট যা, সেই পেশেন্টের ইনিউলিন ক্লিয়ারেন্স যে রেজাল্ট সেটা কিন্তু সেম হবে। তাহলে সেই জন্য আমরা ইনিউলিনকে প্রেফার করি, কিন্তু ইনিউলিন ইনজেক্ট করার অনেক ঝামেলা রয়েছে, এগুলো পারচেস করতে হয়, সুতরাং এগুলো ওই জন্য করা হয় না। এর বদলে আমাদের যেটা স্পেসিফিক প্যারামিটার ক্রিয়েটিনিনটাকে কিন্তু ইউজ করা হয়। তবুও মনে রাখতে হবে, ক্রিয়েটিনিনকে ইউজ করে যদি আমরা জিএফআর করি বা জিএফআর টেস্ট করি, তাহলে সেই ভ্যালু কিন্তু অবশ্যই ওভার এস্টিমেটেড ভ্যালু আমরা পাবো। অর্থাৎ আমরা বলতে পারি, যদি আমরা ক্রিয়েটিনিনকে ধরে জিএফআর টেস্ট করি, তাহলে জিএফআর এর যে ভ্যালু, অর্থাৎ ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টের যে ভ্যালু পাবো, সেটা কিন্তু অবশ্যই জিএফআর এর থেকে সামান্য একটু বেশি হবে। অ্যাকচুয়াল কিন্তু আমরা জিএফআর এখানে পাবো না। তাহলে এটা মাথায় রাখতে হবে। তো এবার আমাদের যে জিএফআর এর যে ভ্যালু, সেই জিএফআর এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমাদের যে কিডনি প্রবলেম সেটা কোন স্টেজে রয়েছে, সেই কোন স্টেজে সেটাকে আমরা খুব সহজেই কিন্তু ডায়াগনোজ করতে পারি। যদি দেখি যে আমাদের জিএফআর 90 বা তার বেশি রয়েছে, তাহলে আমরা বলতে পারি যে কিডনির কোনো প্রবলেম অ্যাজ সাচ নেই। যদি দেখি যে জিএফআর এর ভ্যালু 89 to 60 রয়েছে, তাহলে আমরা বলতে পারি স্টেজ 2 কিডনি ড্যামেজ সেই পেশেন্টের ক্ষেত্রে হয়েছে, মাইল্ড লস অফ কিডনি ফাংশন, মাইল্ড সামান্য পরিমাণ লস হয়েছে। যদি জিএফআর এর ভ্যালু 59 to 45 হয়, তাহলে আমরা বলতে পারি মাইল্ড টু মডারেট লস অফ কিডনি ফাংশন, এটাকে স্টেজ 3 এতে ক্যাটাগরাইজ করা হয়েছে। যদি জিএফআর এর ভ্যালু 44 to 30 হয়, তাহলে সেক্ষেত্রে স্টেজ 3B হয়ে যায়, এবং এটা হচ্ছে মডারেট টু সিভিয়ার লস অফ কিডনি ফাংশন। এবং যদি 29 to 15 হয় জিএফআর এর ভ্যালু, তাহলে এখানে বলতে পারছি আমরা সিভিয়ার লস অফ কিডনি ফাংশন, এবং এটাকে স্টেজ 4 এর মধ্যে ক্যাটাগরাইজ করা হয়েছে। এবং অবশ্যই যদি লেস দ্যান 15 হয় জিএফআর এর ভ্যালু, তাহলে আমরা বলতে পারি কিডনি ফেলিয়ার, এবং এটাকে স্টেজ 5 অর্থাৎ এন্ড স্টেজ কিডনি ফেলিয়ার, এন্ড স্টেজ কিডনি ডিজিজ হিসেবে ক্যাটাগরাইজ করা হয়েছে। তো একটা খুব সহজ এক্সাম্পলের মাধ্যমে আমরা, অনেক সময় কনফিউশন থাকে যে আচ্ছা আমরা ক্রিয়েটিনিনটাকে অ্যাজ এ স্পেসিফিক রেনাল ফাংশন কনসিডার করব, না জিএফআর বা ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্টটাকে আমরা অ্যাজ এ স্পেসিফিক মার্কার ইউজ করব। তো এই কনফিউশনটা একটা এক্সাম্পলের মাধ্যমে আমি সবার মধ্যে থেকে দূর করে দিতে চাই। তো এখানে তিনজন পার্সন রয়েছে। একজনের বয়স হচ্ছে 22 বছর, another is 58 years old, and this old lady is 80 years old. In three cases, serum creatinine is same 1.1, 1.1 mg and 1.1 mg. এবার যদি আমরা একটুখানি ব্যাকে গিয়ে আমরা যদি এখানে নর্মাল রেঞ্জ গুলো একটু দেখি, নর্মাল রেঞ্জ আমরা কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো ক্রিয়েটিনিনের নর্মাল রেঞ্জ হচ্ছে 0.7 থেকে 1.2 mg per dl, এটা হচ্ছে ক্রিয়েটিনিনের নর্মাল রেঞ্জ। ইউরিয়ার নর্মাল রেঞ্জও তোমরা দেখতে পাচ্ছ, এখানে লেখা রয়েছে 14 থেকে 40 mg per dl, এটা হচ্ছে নর্মাল রেঞ্জেস। তো এবার আমরা দেখছি যে এখানে যে ভ্যালুগুলো আমরা পেলাম, অর্থাৎ উইদিন নর্মাল রেঞ্জের মধ্যে আমরা পেয়েছি, তাহলে আমি একদম চোখ কান বুঝে কি বলতে পারি যে এদের কিডনিতে কোনো প্রবলেম নেই? কারণ প্রত্যেকের ভ্যালুই তো নর্মাল। যার 22 বছর বয়স তারও হচ্ছে 1.1, যার 58 বছর বয়স তারও হচ্ছে 1.1, যার 80 ইয়ার্স ওল্ড তারও কিন্তু 1.1। তাহলে আমরা বলতে পারি যে যেহেতু তিনজনেরই ক্রিয়েটিনিনের ভ্যালু নর্মাল রেঞ্জের মধ্যে রয়েছে, তাহলে তিনজনই সম্পূর্ণ সুস্থ বা তিনজনেরই কিডনিতে কোনো প্রবলেম নেই, এটা কিন্তু আমরা বলতে পারি না। এবার যখন এই তিনজনের জিএফআর করা হলো, তখন দেখা গেল যে প্রথম জন যার বয়স 22 বছর, তার কিন্তু ক্রিয়েটিনিনের ভ্যালু সরি জিএফআর এর ভ্যালু হচ্ছে 98 ml per minute। যার বয়স 58 বছর এবং ক্রিয়েটিনিনের ভ্যালু সেম 1.1, সেক্ষেত্রেও কিন্তু তার যে জিএফআর এর ভ্যালু সেটা একটু কমে গেছে 66 ml per minute। আর যার বয়স হচ্ছে 80 ইয়ার্স ওল্ড, সেক্ষেত্রেও কিন্তু আমাদের জিএফআর এর ভ্যালু আরো কমে গেছে, অর্থাৎ 64 ml per minute। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিনিনের ভ্যালু সেম থাকলেও জিএফআর কিন্তু ডিফার করতে পারে।
অর্থাৎ আমরা বলতে পারি জিএফআর ইজ দ্য মোস্ট সেন্সিটিভ অ্যান্ড স্পেসিফিক মার্কার ফর রেনাল ফাংশন টেস্ট। তাহলে রেনাল ফাংশন টেস্টের জন্য জিএফআর কে আমরা মোস্ট স্পেসিফিক একটা মার্কার হিসেবে ইউজ করতে পারি। দেখো এখানে ক্রিয়েটিনিন তিনটে ক্ষেত্রেই 1.1, 1.1, 1.1, কিন্তু জিএফআর যদি আমরা দেখি, জিএফআর এর ক্ষেত্রে কিন্তু ভ্যালুগুলো ডিফার করছে। অর্থাৎ এই পেশেন্ট সম্পূর্ণ সুস্থ, এই পেশেন্টের মধ্যে স্টেজ 2 কিডনি ডিজিজ রয়েছে, এবং যেহেতু এনআর 46 ml, তাহলে স্টেজ 3 কিডনি ডিজিজ রয়েছে, কিন্তু প্রত্যেকের ক্রিয়েটিনিনের ভ্যালু কিন্তু নর্মাল রেঞ্জের মধ্যেই বিলং করছে। তাহলে আমরা বলতে পারি যে ক্রিয়েটিনিন ক্লিয়ারেন্স টেস্ট ইজ দ্য মোস্ট স্পেসিফিক। তো এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আমি প্রিপেয়ার করেছি, একটু গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের মাধ্যমে একটু বোঝানোর চেষ্টা করি আমি। তো এখানে আমি যে ক্রিয়েটিনিনের ভ্যালু সেটাকে আমি এখানে ওয়াই অ্যাক্সিসে রেখেছি, এবং যেগুলো জিএফআর ভ্যালু এখানে 15, 30 এগুলো রয়েছে, এটাকে আমরা এক্স অ্যাক্সিসে পুট করেছি। তো এখানে একটা জিনিস খুব ভালো করে দেখো, যখন আমরা মেজারমেন্ট করছি, ধরে নাও কোনো পেশেন্টের জিএফআর 120, তার ক্রিয়েটিনিন টেস্ট করলাম, তার ক্রিয়েটিনিন হলো কত, 0.8, তার ক্রিয়েটিনিনের ভ্যালু হলো 0.8 mg/dl। এবার যার যদি আমরা এখানে একটু এগিয়ে আসি, দেখবো যে 60 যার জিএফআর, তার যে ক্রিয়েটিনিনের ভ্যালু, সেই ক্রিয়েটিনিনের ভ্যালু কত, এখানে কিন্তু 1। তাহলে দেখো এখানে 60 হোক বা 120 জিএফআর হোক, ml/min হোক, এক্ষেত্রে কিন্তু এই দুটি ক্ষেত্রে, অর্থাৎ 60-র ক্ষেত্রে এবং 120-র ক্ষেত্রে, এদের যে ক্রিয়েটিনিনের ভ্যালু, এটা কিন্তু একটা নর্মাল রেঞ্জের মধ্যেই রয়েছে। কিন্তু যেহেতু এদের জিএফআর একটার বেশি একটার কম, এটা হলেও কিন্তু মনে রাখতে হবে, ক্রিয়েটিনিনের ভ্যালু সেম হলেও ক্রিয়েটিনিনের ভ্যালু দুজনের ক্ষেত্রেই, অর্থাৎ 60 যার জিএফআর তারও ক্রিয়েটিনিনের ভ্যালু নর্মাল রেঞ্জের মধ্যে, যার 120 তারও কিন্তু নর্মাল রেঞ্জের মধ্যে। তো এটা গেল একটা এক্সাম্পল। আবার যদি ক্রিয়েটিনিনের ভ্যালু, আবার যদি দেখি জিএফআর 30 হয়ে গেল, জিএফআর হয়ে গেল 30, অর্থাৎ 120 থেকে জিএফআর হয়ে গেল 30, তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েটিনিনের ভ্যালু কত হয়ে গেল, 2। তাহলে 1 থেকে হয়ে গেল 2 পর্যন্ত হয়ে গেল। তাহলে দেখো একটা মানে আহ, এক ভ্যালু কমে গেল, তার জন্য জিএফআর এর একটা কিন্তু 50% কমে গেল। মানে একটা ভ্যালু 100% বেড়ে গেল। মানে আগে আমরা দেখলাম যে 60 যার জিএফআর, যার 60 ml/min জিএফআর, তার ক্রিয়েটিনিন হচ্ছে 1 mg/dl। এবার যদি আমরা দেখি 30 ml/min যার জিএফআর, তার কত হয়ে গেল, তার হয়ে গেল এখানে 2 mg/dl। তো এই ব্যাপারটা বা এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। তাহলে এখানে কি বলছে, কিডনি ফাংশন ক্যান ডিটোরিয়েটেড from 120 to 60 minutes as creatinine concentration remains within the normal range। স্বাভাবিকভাবে যেটা বললাম আমি, কিডনি ফাংশন ক্যান ডিটোরিয়েট ফ্রম 120 to 30 ml/min। 120 থেকে 30 হয়ে গেল, মানে কি হলো, যদি এখানে আমরা 120 কে 100% ধরি, 120 কে যদি আমরা এখানে 100% কনসিডার করি, তাহলে এই ভ্যালু যখন হয়ে গেল 30 ভ্যালু হয়ে গেল, যখন এটা 30 হয়ে গেল, তার মানে কি এটাকে আমরা কনসিডার করছি অ্যাজ এ 30%। 30% হয়ে গেল, এটাকে 30% ধরলাম, তাহলে ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন কিন্তু 1 থেকে 2 হয়ে গেল। মানে কি হলো, ক্রিয়েটিনিন কনসেন্ট্রেশন 100% বাড়লো। অর্থাৎ এখানে আমরা দেখলাম, আমি যদি এই 60 আর 30 কনসিডার করি, আমরা দেখবো যে এখান থেকে কমলো কত, 50% কমলো, জিএফআর 50% কমলো, কিন্তু ক্রিয়েটিনিনের ভ্যালু কত হয়ে গেল, ক্রিয়েটিনিনের ভ্যালু কিন্তু 100% বেড়ে গেল। এই জায়গাটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। তাহলে একটা কথা আমরা পরিষ্কার এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে বুঝতে পারলাম। আবার দেখো এটা 15 হয়ে গেল, 15 মানে তখন দেখতে পাচ্ছি আমরা আমাদের যে ভ্যালু সেটা হলো 4। তাহলে সেটাই আমি এখানে বলতে চাইছি যে ক্রিয়েটিনিনের ভ্যালুর উপর কিন্তু সমস্ত কিছু ডিপেন্ড করে না। বিশেষ করে আর্লি কিডনি ড্যামেজ যদি শুরু হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু মনে রাখতে হবে
যদি আর্লি কিডনি ড্যামেজ শুরু হয় সেক্ষেত্রে মনে রাখতে হবে ক্রিয়েটিনিনের ভ্যালু কিন্তু নর্মাল রেঞ্জের মধ্যেও থাকতে পারে। আর্লি কিডনি ড্যামেজ, এই কথাটা খুব ইম্পর্টেন্ট। আর্লি কিডনি ড্যামেজ, আর্লি কিডনি ড্যামেজ যদি হয় সেক্ষেত্রে কিন্তু ইনিশিয়ালি ক্রিয়েটিনিন রিমেন্স নর্মাল, ক্রিয়েটিনিন রিমেন্স নর্মাল। যত কিডনি আস্তে আস্তে ড্যামেজের দিকে যাবে তত কিন্তু ক্রিয়েটিনিনের ভ্যালু রাইজ করতে থাকবে, এবং তার সঙ্গে সঙ্গে ক্রিয়েটিনিনের ভ্যালু যত বাড়বে, তাহলে আমরা এখানে আরেকটা জিনিস বলতে পারি যে ক্রিয়েটিনিনের ভ্যালু যত বাড়বে জিএফআর তত কমবে। তাহলে এর সঙ্গে কি রিলেশন? ক্রিয়েটিনিন যত বাড়বে জিএফআর তত কমবে, তার মানে হচ্ছে এটা ইনভার্সলি প্রপোর্শনাল। The creatinine value is the inversely proportional to the glomerular filtration rate. এই ক্রিয়েটিনিনের ভ্যালু বুঝতে পারলাম যে জিএফআর এর সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। তো আমরা এই গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন থেকে একটা জিনিস বুঝতে পারলাম যে জিএফআর এর মতো স্পেসিফিক প্যারামিটার রেনাল ফাংশন টেস্ট যদি আমরা কনসিডার করি তাহলে এটাই সব থেকে স্পেসিফিক একটা টেস্ট হিসেবে এটাকে আমরা মানব। তাহলে এই ছিল আজকের ক্লাস। তাহলে আমরা দেখলাম যে যে কটি প্যারামিটার সম্বন্ধে আমি বললাম, অর্থাৎ ইউরিয়া, বার্ন, ক্রিয়েটিনিন, ইউরিক অ্যাসিড এবং গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট, তাহলে আমরা দেখতে পেলাম যে গ্লোমেরুলার ফিল্ট্রেশন রেট ইজ দ্য মোস্ট স্পেসিফিক। এইরকম আরো ভিডিও, ইন্টারেস্টিং ভিডিও পেতে গেলে, যেগুলো তোমাদের কনফিউশন রয়েছে বা যেগুলো তোমাদের আরো বেশি করে দরকার, আরো সেম ভিডিও পেতে গেলে তোমাদের আমাদের চ্যানেল লাইক করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে এবং শেয়ার করতে হবে। সবাইকে গুড নাইট, আবার দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে।